ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম ইন্ডিয়ান পার্লামেন্ট, তা আমরা একটা পার্ট পড়েছি অলরেডি, সংসদের কাজ, ঠিক আছে, সংসদ কী নিয়ে গঠিত। এরপরে দেখো আমরা আলোচনা করব রাজ্যসভা সম্পর্কে, ঠিক আছে। তো চলো আমরা রাজ্যসভা সম্পর্কে দেখা যাক। দেখো, রাজ্যসভা সম্পর্কে বলার আগে দেখে নিই যে রাজ্যসভা কত নম্বর আর্টিকেলে আছে। ৭৯-তে আমরা দেখতে পেয়েছিলাম যে পার্লামেন্ট কী নিয়ে গঠন হবে, এবং ৮০-তে আমরা দেখছি সংবিধান যে রাজ্যসভা সেটা যে গঠন হবে সেটা হচ্ছে কত, আর্টিকেল ৮০-তে, ঠিক আছে। এই আর্টিকেল ৮০-তে আমরা রাজ্যসভার গঠন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর দেখো, এই যে রাজ্যসভা, ঠিক আছে, এই রাজ্যসভার অপর নাম কি, ঠিক আছে। এই রাজ্যসভার অপর নাম পরীক্ষায় বারবার ধরে কোশ্চেন পড়ে, যেকে আমরা উচ্চকক্ষ বা আপার হাউস বলা হয়। এটাকে আপার হাউস বা উচ্চকক্ষ বলা হয়। কেন বলা হয় জানো আপার হাউস বা উচ্চকক্ষ? কারণ লোকসভায় সবাই জানি যে ৫ বছর পর ইলেকশন হয়, লোকসভা ভেঙে যেতে পারে, ঠিক আছে। কিন্তু রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট একটা বডি, ওকে, অর্থাৎ স্থায়ী কক্ষ। এটা কখনোই ভাঙা কিন্তু যাবে না, ওকে। এবং এটা তুমি দেখবে যে রাষ্ট্রপতি এখানে ১২ জনকে মনোনীত করতে পারে। প্রতি ২ বছর অন্তর অন্তর ১/৩ সদস্য কী হয় না, ডিজলভ হয়ে যায়, ঠিক আছে। এবং সেখানে নতুন করে সদস্য আসে, তার জন্য এটাকে আপার হাউস বলা হয়, উচ্চকক্ষ বলা হয়, ঠিক আছে। এবং একে আরেকটা নাম বলা হয়, সেটা কী বলা হয়, হাউস অফ দ্য কাউন্সিল অফ স্টেট কিন্তু বলা হয়। ক্লিয়ার? দেখো, এরপরে বলছে আসন সংখ্যা। এর আসন সংখ্যা কত থাকবে? এর যদি আমরা হাইয়েস্ট আসন সংখ্যা দেখি না, এর হচ্ছে ২৫০টা আসন সংখ্যা আছে, অর্থাৎ সিট সংখ্যা ২৫০টা পর্যন্ত হতে পারে, ঠিক আছে। ২৫০ কিন্তু সর্বোচ্চ। কিন্তু এটা কিন্তু আর্টিকেল কত আছে, ৮০তেই কিন্তু বলা আছে যে যে রাজ্যসভায় যে সিট সংখ্যা থাকবে সেটা কত হবে, ২৮০টা। এরপর দেখো, বর্তমানে যে এটার মানে সিট সংখ্যা সেটা কত না, সিট সংখ্যা হচ্ছে প্রায় ২৪৫টা, ঠিক আছে। এই ২৪৫টার আবার কিন্তু ভাগ আছে। কীরকম ভাগ আছে? ২৩৩টা আমরা পড়বো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত, ঠিক আছে। ২৫০টা হচ্ছে টোটাল সিটের যে অ্যালোকেশন, সেটা কিন্তু বর্তমানে আছে ২৪৫টা, এবং ২৪৫টার মধ্যে ২৩৩টা হচ্ছে তোমার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে নির্বাচিত। এই যে ২৩৩টা আছে, এটার মধ্যে আমরা দেখো ২২৯টা শুধুমাত্র পাবো স্টেট থেকে, ঠিক আছে। প্রতি রাজ্য থেকে, যে ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সেখান থেকে নির্বাচিত সংখ্যা হবে ২২৯টা, ঠিক আছে। 4টা হবে কি, 4টা হবে ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। দিল্লি, তার মধ্যে কী হবে না, দিল্লিতে আছে 3টা, ঠিক আছে, আর একটা আছে পডুচেরি, ঠিক আছে। পডুচেরিতে একটা আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে 3টা থেকে 4টা হলো। আর এইখানে আছে 12টা। এই 12টা কি না আছে, এই যে 12টা, ঠিক আছে, এই 12টা কি না আছে, 12টা হচ্ছে 12 জনকে রাষ্ট্রপতি মনোনয়ন করতে কিন্তু পারেন, ঠিক আছে। এই 12 জনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনয়ন করতে পারেন। কোথা থেকে মনোনয়ন করেন? দেখবে হেমা মালিনী, ঠিক আছে, বা রেখা, যে অভিনেত্রী আছে, তারা কিন্তু রাজ্যসভার সদস্য কী করে হয়েছে, তারা মনোনীত হয়েছে কার দ্বারা না, রাষ্ট্রপতি পাওয়ার আছে যে তিনি 12 জনকে কী করতে পারেন, মনোনীত করতে পারেন। এবং এই 12 জন কোথা থেকে হতে পারে? কলা বিভাগ থেকে হতে পারে, ঠিক আছে, সাহিত্য থেকে হতে পারে, স্পোর্টস থেকে হতে পারে, কোনো অভিনেত্রী হতে পারে, ঠিক আছে, বিজ্ঞান হতে পারে, ঠিক আছে। যে কোনো জায়গার থেকে কী করে না, 12 জনকে কিন্তু তিনি নমিনেট করতে পারে। পরীক্ষায় বারবার ধরে কোশ্চেন আসেন যে রাজ্যসভায় কতজনকে নমিনেট করতে পারেন না, টোটাল হচ্ছে কত না, হচ্ছে 12 জন। ক্লিয়ার হয়েছে? হয়েছে? এই দেখো ২৪৫টা সিট কিন্তু আমাদের হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, এরপরে আমরা দেখব যে মেয়াদ, ঠিক আছে, বা টেনিওর কত কী আছে। কার মেয়াদ? ধরো যে রাজ্যসভার সদস্য হচ্ছে, সে কত বছর থাকতে পারে, তার একটা যে লিমিট, সেটা কত বছর? 6 বছর। আমি আগেই বললাম যে 6 বছর ভ্যালিডিটি, ওকে। অর্থাৎ একজন যে মেয়াদ হবে তার, সে কত বছর থাকবেন? 6 বছর সদস্য হিসাবে থাকবেন, 6 বছর, ঠিক আছে। এরপর প্রতি ২ বছরে, ঠিক আছে, প্রতি ২ বছরে কত, ১/৩ অবসর কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। ১/৩ ধরো আমরা ২৪৫-এর ১/৩ যদি করি, তাহলে মোটামুটি ৮০ থেকে ৮২ জন, ঠিক আছে, ২ বছর অন্তর অন্তর কী হবে, রিটায়ার্ড হবেন। এই রিটায়ার্ড হওয়ার পরে, ঠিক আছে, তার জায়গায় কী হবে না, নতুন কিন্তু সদস্য আগমন হবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবং এই রাজ্যসভা বললাম, আগেই বললাম যে কখনো ভাঙা যায় না, ঠিক আছে। এটা কিন্তু ডিজলভ, ঠিক আছে, অর্থাৎ ডিজলভ করা যায় না। এটা হচ্ছে পার্মানেন্ট বডি, ঠিক আছে। এটা কখনো কিন্তু ভাঙা যাবে না। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, আমরা দেখব যে বয়স, ঠিক আছে, এর বয়স কত, ঠিক আছে। এই যে রাজ্যসভা হতে যদি আমি সদস্য হই, ঠিক আছে, তাহলে আমার বয়স ন্যূনতম কত হবে না, হচ্ছে ন্যূনতম আমার 30 বছর বয়স কিন্তু হতে হবে। লোকসভায় 25, কিন্তু রাজ্যসভায় হচ্ছে আমার কত না, 30 বছর বয়স লাগবে, ওকে। এরপরে যোগ্যতা কী কী লাগবে? তুমি যে রাজ্যসভার মেম্বার হবে তার জন্য কী কী যোগ্যতা লাগবে না, ফার্স্ট হচ্ছে তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ সিটিজেনশিপ অবশ্যই থাকতে হবে ভারতের। ক্লিয়ার? ২ নম্বর কী বলেছে, যে কোনো ভারতের সংসদীয় নির্বাচনী এলাকার ভোটার হতে হবে, ঠিক আছে।
দেউলিয়া বা ব্যাংকরাপ্ট হওয়া চলবে না, মানে তোমার কিছু নেই এরকম হওয়া কিন্তু চলবে না, নির্দিষ্ট পরিমাণে কিন্তু অ্যামাউন্ট থাকা দরকার। মানসিকভাবে অযোগ্য বা আনসাউন্ড মাইন্ড হলে চলবে না, অর্থাৎ কি না তোমার ধরো কেউ পাগল, ঠিক আছে, কারোর সেন্স ঠিক নেই, ঠিক আছে, এইসব লোক কিন্তু এখানে কিন্তু চলবে না। ওকে, আর দেখো লাস্ট বলেছে কোনো অফিস বা প্রফিটে থাকা চলবে না, অর্থাৎ কোথাও চাকরি করছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার এই রাজ্যসভায় কিন্তু সদস্য হতে কিন্তু পারবে না। তাহলে রাজ্যসভায় সদস্য হতে হলে তোমাকে নিশ্চয়ই এই কয়েকটা ক্রাইটেরিয়া তোমাকে অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। ক্লিয়ার বুঝাতে পারলাম? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে শপথ এবং নিয়োগ, ঠিক আছে, এই দুটোকে পাঠ করেন। ধরো তুমি রাজ্যসভায় সদস্য হয়ে গেলে, ঠিক আছে, তুমি নির্বাচন হয়ে গেলে, তোমার ভোট সম্পর্কে আমি আসছি কীভাবে ভোট দিই, তুমি নিয়োগ হয়ে গেলে এরপরে তোমাকে কী করবে, হচ্ছে নিয়োগ পত্র দিবে এবং তোমাকে যে শপথ বাক্য পাঠ করাবে, ঠিক আছে, যে আমি অমুক ভারতের সংবিধানে শপথ নিচ্ছি, এই একটা যে এটা পাঠ করাবে কে না হচ্ছে উপরাষ্ট্রপতি। কিন্তু এখানে উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে কিন্তু, যদি চেয়ারম্যান থাকে তাহলে কিন্তু আমরা চেয়ারম্যানই করব। কারণ হচ্ছে কি না, ভারতের যিনি উপরাষ্ট্রপতি তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান। ওকে, তাকেই কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে যে শপথ এবং নিয়োগ যে পত্রটা সেটা কিন্তু প্রদান করেন কে না হচ্ছে উপরাষ্ট্রপতি। ঠিক আছে, এবার নির্বাচন কিভাবে হয় আমরা জানবো, তাই তো? দেখো নির্বাচন এটা হচ্ছে সরাসরি কিন্তু ভোট নয়, ঠিক আছে, আমরা লোকসভা কিন্তু জনগণের দ্বারা ভোট মানে সরাসরি ভোট দিই, কিন্তু রাজ্যসভায় কিন্তু সরাসরি কিন্তু ভোট হবে না। কেন না, এটা হচ্ছে রাজ্যের যে বিধানসভার যে এমএলএ তারা কিন্তু ভোট কিন্তু দেয় আমাদের প্রতিনিধি হিসাবে। আমরা ধরো রাজ্যসভায় যে এমএলএ হয়েছে নিশ্চয়ই আমাদের ভোট থেকে হয়েছে, তাহলে আমাদের যে প্রতিনিধি, ঠিক আছে, কে না এমএলএ স্যার, তাহলে যিনি এমএলএ হয়েছে, এমএলএর ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যিনি এমএলএ হয়েছেন তিনি, ঠিক আছে, আমাদের হয়ে ভোট কিন্তু দিচ্ছেন, তাকে আমরা নির্বাচন করেছি এবং তিনি নির্বাচন করবেন, ঠিক আছে, রাজ্যসভার কে হবে। ঠিক আছে, এই দেখো এই ভোটটা কিন্তু একটু ক্রিটিক্যাল, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে ভোটের যে পদ্ধতিটা আছে, এই দুটো পদ্ধতি, একটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতি, ঠিক আছে, এটাকে আমরা বলা হয় পিআর, ঠিক আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, আর একটা বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ঠিক আছে, এসটিপি বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে রাজ্যসভায় যে ভোট হয় সেটা কি, মানে ভোটটার নাম কি, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এটা কিন্তু আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও দেখব, ঠিক আছে। তাহলে এ দেখো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটটা কিন্তু আমরা অবশ্যই দেখছি। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো কী কী আছে ভোট, দেখো ভালো করে দেখো, আমি উদাহরণ সমেত বোঝাবার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখো ধরো একটা সিট আছে, ঠিক আছে, একটা সিটে 3জন প্রার্থী আছে, ঠিক আছে, সেই প্রার্থীর নাম হচ্ছে ABC, ঠিক আছে, একটাই সিট আছে, 3জন প্রার্থী আছে, সেই প্রার্থীর নাম হচ্ছে ABC, 3টি প্রার্থী আছে, ঠিক আছে, এবং মোট এমএলএর সংখ্যা হচ্ছে 100 জন, মানে 100 জন ভোট দেবে, 3জনের মধ্যে একজনকে সিলেক্ট করবে, তাই তো? এটাই বলেছে তো। এরপর তুমি দেখো, ঠিক আছে, ফার্স্ট স্টেপে কী হয় না, হচ্ছে প্রথম পছন্দ প্রেফারেন্স করে। ধরো প্রত্যেকটা এমএলএ, ঠিক আছে, যারা ভোট দিচ্ছে তারা 3টা করে ভোট আছে, ঠিক আছে, ধরো রেফারেন্স 1 নম্বর আছে, রেফারেন্স 2 নম্বর রেফারেন্স আছে, আর 3 নম্বর রেফারেন্স আছে, থার্ড রেফারেন্স আছে, ঠিক আছে। তাহলে কী করলে না, প্রথমে রেফারেন্স 1, ঠিক আছে, ধরো এ প্রার্থীকে দেবে, তাহলে ওখানে পছন্দ 1 হলো। ধরো আমি এমএলএ, ঠিক আছে, আমি এমএলএ, আমার নাম রবিন, আমি এমএলএ, ঠিক আছে, আমি ভোট দিচ্ছি কাকে না, যে ABC-কে ভোট দিচ্ছি। তাহলে আমি ABC-কে যখনই ভোট দেবো তাহলে আমার পছন্দর ফার্স্ট প্রায়োরিটি আমি লিখলাম, মানে এ হচ্ছে আমার 1 নম্বর পছন্দ, ঠিক আছে, বি হচ্ছে 2 নম্বর পছন্দ, সি হচ্ছে 3 নম্বর পছন্দ, এরকম 3টায় লিখতে হয়, ঠিক আছে। তাহলে ABC হলো, আমি লিখলাম। সিকেও আমি এক করতে পারি, যে সি লোকটা আছে সে হচ্ছে আমার ফার্স্ট পছন্দ, ঠিক আছে। রেফারেন্স বুঝো, রেফারেন্স এটাকেই রেফারেন্স বলা হয়, ঠিক আছে। তাহলে ধরো এরকম করে হয়েছে এবং A 40টা ভোট পেয়েছে, ঠিক আছে, B 35টা ভোট পেয়েছে, C 25টা ভোট পেয়েছে। ভালো করে শুনবে, আবার বলছি, রেফারেন্স আমি কিন্তু দিয়েছি, প্রত্যেকটা এমএলএ তাদের নিজস্ব রেফারেন্স দিয়েছে, যে আমার একে পছন্দ 1 নম্বর, B হচ্ছে 2 নম্বর, C হচ্ছে 3 নম্বর, বা ABC যেমন করেছে, ঠিক আছে, এগুলা পছন্দ কিন্তু দিয়েছে। এই পছন্দের জন্য কি করতে হবে, এই পছন্দের জন্য তাহলে এখানে দেখো এ হচ্ছে 40টা, বি হচ্ছে 25টা, সি হচ্ছে 25টা ভোট হলো, ঠিক আছে। এরপর তুমি দেখো যে সবথেকে বেশি ভোট পেয়েছে, নিশ্চয়ই একজন পাবে সবথেকে বেশি, আর একজন পাবে সবথেকে কম, আর একজন মিডিল পাবে, তাই তো? 3জন সমান হবে না। তাহলে যে সবথেকে কম ভোট পেয়েছে সে সবসময় কী হবে, তার নামটা বাদ চলে গেল, ঠিক আছে, সে বাদ চলে গেল অলরেডি। এখানে দেখো এ 40টা ভোট পেয়েছে, বি হচ্ছে 35টা ভোট পেয়েছে এবং সি হচ্ছে 25টা ভোট পেয়েছে। এখানে আমি কী করবো, প্রথমেই সিকে বাদ দিয়ে দেবো। তাহলে আমার কম্পিটিশন কার মধ্যে হবে, আমার হচ্ছে এ আর বি এর মধ্যে হবে। এরপরে দেখো এখানে দেখো সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কেন বলা হয়, সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট কথাটার মানে কি, কোনো ভোট কিন্তু নষ্ট হবে না। যে ভোট সি পেয়েছিল, ঠিক আছে, সেই ভোটটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে কার কাছে, বি এর কাছে। কেন আমি দেখো বলেছি, তাহলে সি এখানে বাদ চলে গেল, সিকে ভোট ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে। কি বলেছে দেখো, ধরো 25টা পেয়েছিল, এখানকে সিকে যারা ভোট দিয়েছিল 25 জন,
তারা 2 নম্বর পছন্দ দেখাবে, মানে সিকে তো দিয়েছিল, এবার তার মধ্যে ওই সি যে গেল বাদ, সি কার কার 2 নম্বর প্রেফারেন্স ছিল, ঠিক আছে, সেটা কিন্তু দেখা হবে। এরপরে ধরো 25 জন যে দিয়েছিল ভোট, এই 25টার মধ্যে দেখা গেল যে 2 নম্বর রেফারেন্স হচ্ছে বি, 15 জন বিকে দিয়েছে, একে দিয়েছে হচ্ছে 2 জন, ঠিক আছে। তাহলে আমার এই ভোট 10 জন দিয়েছে, ঠিক আছে, তাহলে এই ভোটটা কিন্তু আমার আবার যোগ হয়ে গেল, তাহলে এ 40টা পেয়েছিল, আবার 50টা হয়ে গেল, আবার বি হচ্ছে 35টা ছিল, আবার 15টা যোগ হয়ে গেল, টোটাল কটা হলো 50টা হলো। আবার ভালো করে বলছি দেখো, এটা সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। ওই যে 25টা ভোট সি বাদ গেল, ওখানে দেখা হচ্ছে যে সি যে বাদ গেল, সিকে বি নম্বর, ঠিক আছে, মানে বি রেফারেন্স কজন ছিল, মানে 2 নম্বর রেফারেন্স বিকে কে কে দিয়েছিল, সেই ভোটটা আবার কিন্তু দেওয়া হলো। তাহলে এখানে আমরা দেখলাম 15 জন বিকে দিয়েছে 2 নম্বর হিসাবে, আর 10কে দিয়েছে 2 নম্বর হিসাবে, ঠিক আছে। দিয়ে কী হলো না, আমার ভোট দুটো সমান হয়ে গেল, ঠিক আছে। এখানে যদি সমান না হতো তাহলে যে জিতছে সে জিতে যেত, ধরো এ 51টা পেয়ে গেল আর বি হচ্ছে 49টা পেয়ে গেল, ঠিক আছে, তাহলে তো আমার কোনো অসুবিধাই হতো না। কিন্তু এখানে দেখো, যদি এখানে 50-50 হয়ে গেল, ঠিক আছে, ট্রায়াল হয়ে গেল, তাহলে এখানে যখন ট্রায়াল হবে, এখানে যখন দুটো ভোট সমান হবে, তখন টাই ব্রেকআপ রুল কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ আগের রাউন্ডে যে বেশি ছিল, আগের রাউন্ডে কে বেশি ছিল, আগের রাউন্ডে এ ছিল 40টা, বি ছিল 35টা, তাহলে কিন্তু এ কিন্তু এখানে কী হবে, জয়ী হবে। এটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বলা হয়। ক্লিয়ার? সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট মানে হচ্ছে এইটাই। ওকে, তাহলে এটা বুঝাতে পারলাম। আরেকবার দেখবে, যদি না বুঝতে পারো ভিডিওটা অবশ্যই আরেকবার দেখবে। এরপর দেখো আমরা নেক্সটে যাই। তাহলে এবার রাজ্যসভাতে আমরা পড়লাম, ভোট হলো, ঠিক আছে। এরপর রাজ্যসভার কাজটা কী আছে, ঠিক আছে, রাজ্যসভার কাজটা কী আছে দেখো। আমি প্রথমেই বলেছিলাম যে সংসদে আইন তৈরি করে, ঠিক আছে, এবং সেই আইনটা শুধুমাত্র এক কক্ষ করলে হবে না, 2 কক্ষকেই কিন্তু সহযোগিতা করতে হবে। সেটাই বলা আছে যে লোকসভার সাথে মিলিয়ে আইন পাস করা, ঠিক আছে, এবং আইন যে পাস করবে তার জন্য 2 কক্ষেরই কিন্তু অনুমতি লাগবে, শুধু এক কক্ষের অনুমতি নিলে কিন্তু হবে না। ওকে, আবার দেখো, লোকসভায় ধরো একটা বিল পাস হলো, ঠিক আছে, আবার সেটাকে রাজ্যসভায় পাঠানো হবে। এবারে রাজ্যসভায় যখনই পাঠানো হয়, রাজ্যসভা কী করবে, সেটাকে খুঁটি না খুঁটিয়ে দেখবে, ঠিক আছে। তাহলে যখনই খুঁটি না খুঁটিয়ে দেখবে, তার ফলে কী হবে, তার ফলে ভুলটা কম হবে, ঠিক আছে। একটা বিলের যে ভুল, ঠিক আছে, সেটা কিন্তু কম হবে বারবার ধরে দেখলে, ঠিক আছে। আমরা যেমন পড়া বারবার ধরে রিভাইজ করলে যেমন হয় সেরকম। এরপরে একটা স্পেশাল পাওয়ার আছে এখানে, ঠিক আছে, রাজ্যসভার একটা স্পেশাল পাওয়ার আছে। আর্টিকেল হচ্ছে 312-তে কী আছে না, হচ্ছে রাজ্যসভা চাইলেই অল ইন্ডিয়া সার্ভিস নতুনভাবে তৈরি করতে পারে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবে, পরীক্ষায় কোশ্চেন পড়ে নিম্নলিখিত কোন পার্টটি রাজ্যসভা স্পেশাল আছে, সেটা হচ্ছে অল ইন্ডিয়ান যে সার্ভিস আছে সেটাকে কিন্তু তৈরি করতে পারে কে না, হচ্ছে রাজ্যসভা। ক্লিয়ার? বুঝাতে পারলাম? নেক্সট দেখো, এমার্জেন্সি ঘোষণার পর অনুমোদন দেয়, ঠিক আছে। আমি আগে বললাম, আগে ভিডিওতে আমি বলেছি সংসদ যখন পড়াই যে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, তাহলে ন্যাশনাল এমার্জেন্সি যখনই হয় তখন কিন্তু রাজ্যসভার কিন্তু অনুমোদন লাগবেই। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতির যে ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্ট কথাটা আমি আগেই বলেছিলাম, ঠিক আছে। সংসদে ইমপিচমেন্ট করতে গেলেও কিন্তু এখানে অংশগ্রহণ করা যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট যে কথাটা তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে মানি বিল যে আছে, সেই মানি বিল কিন্তু পাস করানো কোথায় যায় নাই না, রাজ্যসভায় যায় নাই, ওটা লোকসভাতেই হয়, রাজ্যসভার সাথে কোনো সম্পর্ক নেই। রাজ্যসভা যদি চায় আটকাতে, আটকাতে পারবে নাই, ঠিক আছে। এই পরীক্ষায় কোশ্চেন কিন্তু মানি বিল নিয়ে প্রচুর কোশ্চেন হয়। আমি বিল নিয়ে একটা অলরেডি পাঠ করব, ঠিক আছে, যে বিলগুলো আছে, অ্যামেন্ডমেন্ট বিল, ঠিক আছে, মানি বিল, ঠিক আছে, এগুলো সম্পর্কে অলরেডি ক্লাস করব। তো এই যে বিল, মানি বিল, ঠিক আছে, এই মানি বিলটা সম্পর্কে কিন্তু ভালো করে পড়বে, এবং এখানে কিন্তু পাস করা যায় না, এটা কিন্তু খেয়াল করবে। ওকে, নেক্সট পার্ট দেখো, রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান হয় লোকসভার কিন্তু স্পিকার হয়, ঠিক আছে। তাহলে রাজ্যসভার চেয়ারম্যানকে আমি তোমাকে একটু আগেই বললাম যে শপথ বাক্য এবং নিয়োগ দেন কে না, চেয়ারম্যান, ঠিক আছে। তাহলে চেয়ারম্যান এখানে কে, আচ্ছা, যিনি ভাইস প্রেসিডেন্ট, আমাদের উপরাষ্ট্রপতি, তিনি হচ্ছে কিন্তু আমাদের রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে তিনি কাজ করেন। ক্লিয়ার? বুঝাতে পারলাম? ওকে, কাজ কী কী না, হচ্ছে রাজ্যসভার যে অধিবেশন সেটা চালনা করা, রাজ্যসভায় যাতে বিশৃঙ্খলা না হয় এগুলো দেখা, ঠিক আছে, কে কোন বিষয়টা নিয়ে বলবে সেটা নিয়ে আলোচনা করা, ঠিক আছে, এবং যখন ভোট টাই হয়ে যায় তখন তিনি কাস্টিং ভোট কিন্তু দেন, ঠিক আছে, এটা কিন্তু দেখবে। এবং যে বিভিন্ন সংসদীয় যে কমিটিগুলো থাকে, সেই কমিটির যে কাজ ঠিকঠাক হচ্ছে বা না হচ্ছে সেগুলো সম্পর্কে কিন্তু এই রাজ্যসভার অধিবেশনে কিন্তু দেখা হয়, ঠিক আছে। এরপর দেখো ডেপুটি চেয়ারম্যান, ঠিক আছে, যেহেতু চেয়ারম্যান আছে তাহলে ডেপুটি চেয়ারম্যানকে থাকবে। রাজ্যসভার যে সদস্য সেখান থেকে কি করেন না, যে চেয়ারম্যান যিনি, তিনি ঠিক করেন যে কে হবে, ঠিক আছে। এবং চেয়ারম্যান যখন না থাকবে, মানে উপরাষ্ট্রপতি যখন না থাকবে, তখন কী করে রাষ্ট্রপতি সেটা নিয়ে কিন্তু
দেখে। ঠিক আছে, এই ছিল আমার হচ্ছে কোশ্চেনগুলো। বেসিক কনসেপ্ট তোমাদেরকে যতটা বললাম অনেকটাই বলা হয়েছে। যে কোনো পরীক্ষার যদি তোমরা পড়ো দেখবে এমসিকিউ এখান থেকে পাচ্ছ। বারবার ধরে ভিডিওটা দেখো এবং বিশ্বাস রাখো, সঙ্গে চলো চ্যানেলটার সাথে। ঠিক আছে, নিশ্চয়ই তোমার পড়াশোনা ঠিকঠাকই চলবে। ঠিক আছে, কনস্টিটিউশন অনেকগুলো ক্লাস হলো, এরপর আমরা পড়বো লোকসভা। ঠিক আছে, তারপর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। আস্তে আস্তে চলি, আমারও ডিউটি চলছে, আমি আস্তে আস্তে তোমাদের কী হচ্ছে না ক্লাসগুলো নিচ্ছি। ওকে, তো চলো, ভালো থাকবে ততক্ষণের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।